রুদ্রনগরের জমিদার দর্পনারায়ণ ছিলেন অত্যন্ত সৎ ও প্রজাবাৎসল জমিদার। তার স্নেহপরায়ণ স্বভাবের জন্য প্রজারা তাকে যেমন ভালোবাসত তেমনি শ্রদ্ধা করত। কিন্তু হঠাৎ করে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে জমিদার বাবু শয্যাশায়ী হয়ে পড়েছেন। কর্তামশাই, আমি বলি কি, যদি দেশের বাইরে থেকে কোনো ডাক্তারকে তলব করা হয়? ডাক্তার, বৈদ্য, হাকিম কেউ আর কিচ্ছু করতে পারবে না রে বিষ্ণু। আমি বুঝতে পারছি আমার সময় ফুরিয়ে এসেছে। কর্তামশাই, এমন কথা বলছেন কেন? আপনি সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ কর্তামশাই, আমি মহাদেবের কাছে মানত করেছি আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আমার মরণ ঘনিয়ে এসেছে তা বেশ টের পাচ্ছি। সে নিয়ে আমি ভাবি না, কিন্তু আমার উজ্জ্বল আমার কিছু হলে মা মরা ছেলেটার কি হবে? কর্তামশাই, আমরা তো আছি সব সময়। তোদের ওপরে আমার ভরসা রে। কর্তামশাই, আমি আপনার নুন খেয়েছি। উজ্জ্বল দাদাবাবুকে আমি নিজের সন্তানের মতো আগলে রাখবো, কথা দিচ্ছি। বিষ্ণু, তুই দেখবি আমার উজ্জ্বলকে, তাকে সামলে রাখবি। হ্যাঁ কর্তামশাই, হ্যাঁ, হয়তো এই জন্যই ভগবান আমাকে সন্তান সুখ দেননি। আপনি নিশ্চিন্তে থাকুন কর্তামশাই। বেশ, এবার থেকে তুই এই বাড়িতে থেকে সমস্ত কাজ সামলাবি আর উজ্জ্বলকে আগলে রাখবি। কিন্তু 18 বছর হলে ওকে সব দায়িত্ব সঁপে দিবি। যেমন আপনার আদেশ জমিদার বাবু। আপনি এবার বিশ্রাম নিন। তুই আমায় বাঁচালি বিষ্ণু। এবার আমি শান্তিতে মরতে পারবো রে, শান্তিতে। এর 3 দিন পরেই জমিদার বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জমিদার বাড়িতে কান্নার রোল পড়ে গেল। ছোট্ট উজ্জ্বল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল যখন তার বাবাকে দাহ করতে নিয়ে যাচ্ছে। সে বিস্মিত হয়ে বিষ্ণুকে জিজ্ঞেস করলো, কাকু, ও কাকু, বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? হাসপাতালে দাদাবাবু। তোমার বাবার তো শরীর ভালো না, তাই নিয়ে যাচ্ছে। বাবা কখন আসবে কাকু? চলে আসবে বাবা, তাড়াতাড়ি চলে আসবে। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। এসো দাদাবাবু, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। এসো। হ্যাঁ গো, জমিদারটা মরল তবে। হ্যাঁ গিন্নি, এবার এই বাড়ি, এই জমিদারি সব আমাদের, শুধু আমাদের। এই, আমি কিন্তু দোতলার বারান্দার শেষ ঘরটায় থাকবো। ওটা সবচেয়ে সুন্দর। শুধু একটু কেন, যত ইচ্ছে ঘর নাও। এই বাড়িতে তো এখন শুধু আমাদের অধিকার। এই এই এটা তো বেদানার রস। আহা, কতকাল বাদে খেলাম গো। এখন থেকে রোজ খাবার অভ্যেস করো গিন্নি। জমিদার বাড়ির খাবার এরকমই হয়। কাকু, ও কাকু, বাবা কখন আসবে? এখনো এলো না তো? উফ, এই এক আপদ জুটেছে। এই শোন, তোর বাবা আর আসবে না। ও পটল ডাঙ্গার টিকিট কেটে চলে গেছে। বাবা, আমার বাবা কোথায়? এই বাবা কখন আসবে? আই, এ তো আচ্ছা মুশকিল, শান্তিতে খেতেও দেবে না। বলছি না তোর বাবা আর আসবে না, যা এখান থেকে। আহা দাদাবাবু, কাঁদে না সোনা,
কি হয়েছে? ওরা বলছে বাবা আর আসবে না। ও ও ওরা ওরা জানে না শোনা, এসে যাবে। বাবা একটু পরে এসে যাবে খন। বলি তোমাদের কি কোনো দয়া মায়া নেই? জমিদার বাবু মারা গেছেন, একদিনও হয়নি, আর তোমরা বাচ্চাটাকে এরকম করে বলছো? তো তো ভুল কি বলেছি? হ্যাঁ, আর আমার এখন কত দায়িত্ব। ওই ছেলেটার গাল গল্প নিয়ে থাকলে চলবে নাকি? ভুলে যেও না, এই বাড়ির আসল জমিদার দাদা বাবুই। তিনি বড় হলে কিন্তু সব হিসেব নেবেন। হ্যাঁ, বিষ্ণে, বলি ও বিষ্ণে, বলি জমিদার বাড়ি থাকতে গিয়ে তোর চাল চলন যে একদম পাল্টে গেছে রে। এই যে বুড়ো, কি বললে? জমিদার বাড়ি থাকতে গিয়ে? তোমার হয়তো জানা নেই, এই রুদ্রনগরের অঘোষিত জমিদার এখন আমি। হ্যাঁ মল্লসা, জমিদার না সাই? জমিদার বাবু তোকে তার ছেলের বড় হওয়া অবধি দায়িত্ব সামলাতে দিয়ে গেছেন। সব জানি, সব জানি। এই তোমার সাহস তো কম নয়। বেশি বাজে বকলে না একদমই গ্রাম থেকে বের করে দেবো, জানো? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দুদিন আগে লোকের বাড়ি বেগার খাটতি, আর এখন জমিদার বাবুর বাড়ি গিয়ে বেশি তেল বেড়েছে তোর। এই খুব সাবধান, মুখ সামলে কথা বলো কিন্তু, নইলে। এই সাত করি কাউরে ডরায় না। শোন, ময়ূরের পালক গায়ে লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। হ্যাঁ, এই বুড়ো, তোমার খুব বেশি কথা হয়েছে না? দাঁড়াও, পেয়াদা লাগিয়ে তোমার কি অবস্থা করি দেখো। দাঁড়া না, জমিদার বাবুর ছেলেরে বড় হতে দে। যখন ওই বাড়ি থেকে তোকেই বের করে দেবে তখন বুঝবি আমায় বের করবে। বাবা বাবা, ও বাবা, পেন্ডুলামের মতো এদিক ওদিক দুলে বেড়াচ্ছ কেন গো? কি হয়েছে কি? এই গ্রামের লোকের কথা আমি একদম সহ্য করতে পারছি না গিন্নি। ওদের এত সাহস! গ্রামের লোক কেন? তারা আবার কি করলো? গ্রামের ওই বুড়ো সাতকড়ি বলে কিনা উজ্জ্বল বড় হলে আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, এই আরাম, এই আয়েশ সব ঘুচে যাবে। না 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 না, এই বাড়ি ছেড়ে আমি কিছুতেই যাব না, কখনো না। আরে দূর গিন্নি, তুমিও না যাতা। এত কষ্ট করে এই বাড়ির দখল পেয়েছি, এই ক্ষমতা, এই বাড়ি কখনোই আমি হাতছাড়া করব না। কিন্তু জমিদার বাবু তো সত্যি তোমাকে উজ্জ্বলের 18 বছর হওয়া অবধি দায়িত্ব সামলাতে বলেছিলেন। উজ্জ্বল 18 বছর হলেই। 18 বছর তো তবে হবে যদি আমরা হতে দিই। ছেলে হলো আস্তিনের কালসাপ, আর কালসাপকে বাঁচিয়ে রাখতে নেই। দারুণ এঁটেছ বুদ্ধিটা, কিন্তু কি করবে সেটা ভাবলে কিছু? সব ভাবা শেষ, এবার কাজ শুরু। কালকের দিন উজ্জ্বলের জীবনের শেষ দিন হবে। পরদিন বিকেলে বিষ্ণু হাতে একটা বিষ মাখানো পাউরুটি নিয়ে কুকুর কালুর দিকে হাতছানি দিয়ে তাকে ডাকলো। আয় আয় কালু, আয় আয় বাছা। এই নে, নে কালু, খেয়ে নে, খেয়ে নে দেখি। হয়েছে, কাজ হয়েছে। এবার আসল উদ্দেশ্য সফল হলেই উজ্জ্বল তখন বিছানায় বসে ছবি আঁকছিল। বিষ্ণু হাতে দুধের গেলাসে
বিষ মিশিয়ে সেটা নিয়ে ঘরে ঢুকতেই সে বলে উঠল, কাকু কাকু, এই দেখো আমি বাবার ছবি এঁকেছি। বাবা ফিরে এলে বাবাকে দেখাবো। ও কাকু, বাবা কবে আসবে গো? আসবে দাদা বাবু, খুব শিগগিরই আসবে। তুমি এই দুধটা খেয়ে নাও তো। না, আমি দুধ খাবো না, আমি বাবার কাছে যাব। তোমরা সবাই বলো বাবা আসবে, কিন্তু বাবা আসছে না কেন? তুমি এই দুধটা খেয়ে শুয়ে পড়ো দাদা বাবু, কাল সকালেই তুমি বাবার কাছে পৌঁছে যাবে। সত্যি? তুমি সত্যি বলছো কাকু? দাও দাও, আমি এক্ষুনি দুধ খেয়ে নিচ্ছি, দাও। এই তো লক্ষ্মী ছেলে, বাবার জন্য বড় কষ্ট পাচ্ছিস তুই, তাই তোকে সোজা বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করে দিলাম। কে গো? মল্লিকা প্রতিদিন এই সেই সময় ছেলেটার ঘরে গিয়ে ওকে ঘুম থেকে তোলে। এতক্ষণে তোর কান্নাকাটি জুড়ে দেওয়ার কথা। করবে গিন্নি, করবে, একটু সবুর করো। যা মারণ বিষ, ওটা থেকে বাঁচার কোনো পথ নেই। কাকি, ও কাকি, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না গো। ও মা, এমন করে তাকিয়ে রইলে কেন? ভূত দেখলে নাকি? হ্যাঁ? তুই মানে দাদা বাবু, তুমি? কাকু, তুমি যে কাল বললে দুধ খেয়ে ঘুমিয়ে পড়লে বাবা এসে যাবে, কই বাবা তো এলো না। বাবা, তোমাদের হলো কি? এমন করে চোখ বড় বড় করে কি দেখছো দুজনে? কি যে করে দুজনে কে জানে। চলো দাদা বাবু, আমি তোমায় খেতে দিচ্ছি, চলো। ও মা, ও যা মারণ বিষ, তার থেকে বাঁচার উপায় নেই। হাহ, সাতার মাথার বিষ, দিব্যি রয়েছে ছেলে। গিন্নি বিশ্বাস করো, ওই বিষ দিতেই কুকুরটা চোখের সামনে মরে গেছিল, কিন্তু আমার মাথা আর তোমার মুন্ডু, তোমার দ্বারা যদি একটা কাজ হয়। না গিন্নি না, আমি হাল ছাড়বো না। ওই ছেলেকে তো আমি মারবই। কালকে ওকে নদীতে ঘুরতে নিয়ে যাব, তারপর দেখি ও কি করে বাঁচে। পরদিন দুপুরের দিকে ঘুরতে যাবার অছিলায় উজ্জ্বলকে নিয়ে বেরোলো বিষ্ণু। তার উদ্দেশ্য উজ্জ্বলকে নদীতে ডুবিয়ে মারা। মাঝি নিয়ে নৌকায় উঠে যাত্রা করলো বিষ্ণু। উজ্জ্বল চারিদিকে এত জল দেখে অবাক হয়ে বলল, কাকু, ও কাকু, দেখো দেখো, জলের মধ্যে মাছ। ও কর্তা, নৌকা কোন দিকে নিয়ে যাব? নদীর জল যেখানে সব থেকে বেশি গভীর, সেখানে নিয়ে চল। দেরি করিস নি। আগে কর্তা, গভীর জলে যাব, কিন্তু সঙ্গে যে খোকা বাবু রয়েছে। এই চোখ বেয়াদব, মায়ের থেকে মাসির দরদ বেশি। দাদা বাবুর খেয়াল আমি রাখতে জানি, তুই চল দেখিনি। কাকু, ওই দেখো, জলের মধ্যে পদ্ম ফুল। আপদটা জ্বালিয়ে দিল। উড়ে নে, উড়ে নে, একটু পরেই তোকে নদীর মধ্যে ধাক্কা দেব, আর খাবি খেতে খেতে তুই ডুবে মরবি। ওই দেখো কত বড় মাছটা, আমি ধরবো মাছটা কাকু। সর্বনাশ হয়ে গেল গো, হায় 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 হায়, এ কি অনর্থ হয়ে গেল। কি হলো কর্তা? হ্যাঁ, কি হলো? দাদা বাবু মাছ দেখতে গিয়ে নদীতে পড়ে গেছে। এবার কি হবে? এই মুখ আমি দেখাবো কি করে? হে ভগবান, এ কি হয়ে গেল? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না কর্তা, আমি এক্ষুনি খোকা বাবুকে বাঁচিয়ে নেব। খোঁজ, যত পারিস খোঁজ, কিন্তু পাবি না কখনোই।
এই গভীর নদীর জলে ওই 1.5 ফুটিয়া এতক্ষণে তলিয়ে গেছে। কথা কথা খোকা বাবুকে যে কোথাও দেখতে পাচ্ছি না গো। হ্যাঁ? এখানে যে জল খুব গভীর। কাকু, ও কাকু, ও মাসি, তোমরা নদীর জলে নেমে কি করছো? তুই তুই ওখানে গেলে কি করে? জয় মা কালী, জয় মা কালীর আশীর্বাদে খোকা বাবু বেঁচে গেছে। কথা চলুন কথা, চলুন শিগগিরই পাহাড়ে চলুন। এটা কি করে সম্ভব? ওই গভীর নদীর জলের মধ্যে পড়ে কি করে বাঁচলো ওইটুকু ছেলে? আবার আবার পারলাম না। মাসি, কাকু, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি, আমিও নদীতে নামবো। এসো এসো এসো। সেদিন আবার হতোদ্যম হয়ে উজ্জ্বলকে নিয়ে বাড়ি ফিরে গেল বিষ্ণু। এইভাবেই কাটতে থাকলো দিন, মাস, বছর। বিষ্ণু আর পদ্মা মিলে বহুবার চেষ্টা করলো উজ্জ্বলকে হত্যা করার, কখনো ছাদ থেকে ফেলে, কখনো বালিশ চাপা দিয়ে, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হলো না। এদিকে দেখতে দেখতে উজ্জ্বল 18 বছরের হতে চলল। পরদিন ছিল উজ্জ্বলের 18 বছরের জন্মদিন। জমিদার বাড়িতে তখন খুব তোড়জোড় চলছে। এখানে বসে বসে কার ধ্যান করছো? হ্যাঁ, ওদিকে চলো, নতুন জমিদারের জন্মদিনের আয়োজন হচ্ছে, চলো। নতুন জমিদার? তার মানে? আর ন্যাকামি করো না তো। কাল উজ্জ্বলের 18 বছরের জন্মদিন, আর কালই আমাদের এই বাড়িতে শেষ দিন। হ্যাঁ, শেষ দিনই বটে, কিন্তু আমাদের নয়, উজ্জ্বলের জীবনের। থাক থাক, এই 14 বছরে অনেকবার শুনেছি তোমার ফাঁকা আওয়াজ। কম শেষটা তো করনি বাপু, কিন্তু হলো কি? কিন্তু এইবার আলাদা ব্যবস্থা করে রেখেছি। এবারের পরিকল্পনাতে কোনো ফাঁক নেই। তার মানে কি পরিকল্পনা করেছো এবার? 2 খতরনাক গুন্ডাকে এই কাজ সঁপেছি গিন্নি। তারা নিজেরা উজ্জ্বলকে অপহরণ করবে, আর তারপরে বস্তায় ঢুকিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে খুন করবে। খুন। সত্যি? তুমি সত্যি বলছো গো? ওই কাল সাপটা আমাদের জীবন থেকে দূর হবে? হ্যাঁ গিন্নি, এই জমিদারি, এই বাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে। কাকু, এই দুপুরবেলা তুমি আমায় এখানে নিয়ে এলে কেন গো? আরে দাদা বাবু, আজকে তোমার জন্মদিন। সকলে তোমায় কত কি উপহার দেবে, আমারও তো মন করে কিছু দিতে। কিন্তু বাড়ির পেছনের এই জায়গায় কি উপহার আছে? আর এসে গেছে তোমার উপহার দাদা বাবু, পেছনে তাকিয়ে দেখো তো। উজ্জ্বল পিছনে ফিরতেই গুন্ডার একজন ডান্ডা দিয়ে বাড়ি মারল উজ্জ্বলের মাথায়। মরেছে, আর সপ্তাহ অবশেষে মরেছে। তোমাদের মনে আছে তো এবার কি করতে হবে? ও মনে আছে কর্তা, বস্তায় ভরে লাশটাকে জঙ্গলের মধ্যে তেঁতুল গাছের তলায় পুঁতে দিয়ে আসবো। কিন্তু আমাদের বকশিসটা পেয়ে যাবে। আজকে সন্ধেবেলা আমি নিজে গিয়ে তোমাদের টাকাটা দিয়ে আসবো, আর তার সাথে সাথে দেখে আসবো আমার শত্রু শেষটা। উফ, গিন্নি, তুমি না একদম ছেলে মানুষ। উজ্জ্বলের রক্তাক্ত লাশটা দেখবো বলে এই অন্ধকারের মধ্যে যাচ্ছ? কেন যাব না? ওই ছোকরা ভীষণ ভীষণ জ্বালিয়েছে আমাদের। ওর রক্তাক্ত দেহটা দেখলে না মনে শান্তি, খুব শান্তি লাগবে। এই তো সেই তেঁতুল গাছ, কিন্তু রাস্তা
বস্তাটা যে এখানেই পড়ে রয়েছে। দেখলে দেখলে গুন্ডাগুলো কেমন ফাঁকিবাজ, বস্তাটা মাটিতে না পুঁতে দিয়ে চলে গেছে। একটা লাশে বস্তাটা এতটা ফুলে গেল কি করে? চল তো, এমন কিছু মোটা সোটা নয়। এখানে তো আমার লাশ থাকার কথা ছিল, তাই না বিষ্ণু? দাদাবাবু, তুমি তুমি এখানে? ওর গলাটা এরকম লাগছে কেন? চুপ, একদম চুপ। ওই পাপী মুখ দিয়ে আমার ছেলের নাম নিবি না। নেবকারাম, বেঈমান, বিশ্বাসঘাতক। তোদের এত সাহস, আমার ছেলেকে তোরা খুন করতে চাইছিলি। ওগো, এসে জমিদার বাবুর গলা। কত বিশ্বাস করে আমি তোর হাতে নিজের ছোট্ট ছেলেটাকে সঁপে গিয়েছিলাম, আর তুই আমার পিছে ছুরি মারলি। না 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 না, আমরা কিছু করিনি। আমরা তো দাদাবাবুকে নিজের ছেলের মতোই ভেবেছি। একদম চুপ। তোরা কি ভেবেছিলি আমার ছেলেকে তোরা খুন করে সবকিছু হাতিয়ে নিবি আর আমি চুপচাপ দেখবো? না, কখনো না, কখনো না। তাই জন্যই তখন ওকে আমরা বিষ দিয়েছিলাম। বিষ্ণু, ওই বিষ মেশানোর আগেই আমি ওটা বদলে দিয়েছিলাম। আর যখন নদীতে ওকে ফেলে দিয়েছিলাম, আর যখন নদীতে ওকে ফেলে দিয়েছিলি, তখন আমি ওকে জল থেকে বাঁচিয়ে পাড়ে দিয়ে এসেছিলাম। এবার যে তোদের শাস্তির পালা। না 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 না, কিছুতেই না। গিন্নি, পালাও! পারছি না, আর পারছি না। ও বাবা, জমিদার বাবুর ভূত আর আমাদের ধরতে পারবে না। কিন্তু পাপের শাস্তি যে তোদের না দিয়ে আমি যাব না। ক্ষমা ক্ষমা করতে মশাই, ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আর কখনোই ভুল হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা শুধরে যাব, সত্যি বলছি। কথাটা শেষ হওয়ার আগেই উজ্জ্বলের দুটো হাত নিমিষে টিপে ধরল বিষ্ণু আর পদ্মার গলা। ধীরে ধীরে শক্ত হাত দুটো শিকলের মতো আটকে ধরল তাদের। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো যেন বিষ্ণু আর পদ্মার। বিষ্ণু আর পদ্মা পড়ে থাকে মাটিতে। উজ্জ্বলের শরীর থেকে একটা আলো বেরিয়ে যায় আর উজ্জ্বল অজ্ঞান হয়ে পড়ে যায়।